মনে আছে আপনাদের 1993 সাল, আমার তখন 4 বছর বয়স, কিন্তু প্রতিবেশী বাবা কাকা জ্যাঠাদের মুখে শুনেছিলাম যে এক যুবনেত্রী নাকি কলকাতার রাজপথ কাঁপিয়ে দিয়েছিলেন। তার দাবি ছিল যে প্রত্যেকটা মানুষকে সচিত্র ভোটার কার্ড দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের নামে যে ফলস ভোট সেই সময় বামফ্রন্ট সরকার গোটা বাংলা জুড়ে করছিল, গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে সচিত্র পরিচয়পত্র না থাকার জন্য সেই আন্দোলনের পথকে রাস্তা দেখিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেদিনের ভোটাধিকার নিয়ে যে লড়াই, সেই লড়াই আজকে প্রায় 33 বছর পরেও আমরা ভারতবাসী লক্ষ্য করতে পারছি, আমরা বাংলাবাসী লক্ষ্য করতে পারছি। আজকে এসআইআর এর নামে যেভাবে দিনের পর দিন প্রত্যেকটা ভারতবাসীকে, বিশেষ করে প্রত্যেকটা বাংলাবাসীকে হয়রান করছে কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার, সেই হয়রানির বিরুদ্ধে আজকেও কঠোর প্রহরী হয়ে দাঁড়ালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি ছিলেন কংগ্রেসের যুবনেত্রী, আজ 33 বছর পরে তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তার যে মানুষকে আগলে রাখার ভূমিকা, তার যে মানুষকে আগলে রাখার জেদ, সেই জেদটি এক ফোঁটাও কিন্তু তার কমেনি। এবং সেই যে মনোভাব, মানুষের জন্য লড়াই করব, মানুষের অধিকারের হয়ে প্রশ্ন করব, এই ছবি আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি। আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাসের 4 তারিখ ইতিহাস, রাজনীতির ইতিহাসে কার্যত নথিভুক্ত হয়ে রইল। তার কারণ ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সিটিং চেয়ারে বসার পরেও তিনি রাজ্যের মানুষের যে ভোটাধিকার রয়েছে, এসআইআর এর নামে যেভাবে দিনের পর দিন নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে যেভাবে বাংলার মানুষকে হয়রানি করছে, তাদের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। তিনি নিজেই এই মামলার পিটিশন দাখিল করেছেন এবং তিনি নিজেই একজন মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যবাসীর জন্য সুপ্রিম কোর্টে আজকে সওয়াল জবাব করবেন। এই মুহূর্তে যখন ভিডিও শুট করছি, আজকে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঝলক আমি আপনাদের একবার দেখাবো যে তিনি সুপ্রিম কোর্টের লিফটে উঠছেন এবং সুপ্রিম কোর্টের যে করিডোর রয়েছে সেই করিডোরের মধ্যে দিয়ে গিয়ে 1 নম্বর আদালতে বসে অপেক্ষা করছেন কখন তিনি বাংলার মানুষের হয়ে আওয়াজ তুলবেন এবং প্রশ্ন করবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করবেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের সামনে। দেখুন। दीदी कुछ कहेंगी? मैम वुड यू लाइक टू से समथिंग? मैम वुड यू बी आर्ग्यूइंग बिफोर द कोर्ट? सर सर मैम वुड यू बी आर्ग्यूइंग बिफोर द कोर्ट? प्लीज सर प्लीज कोर्ट पे चलो। হ্যাঁ আমি পিছনে বলবো। ঠিক আছে একদম বিহাইন্ড। ইতিহাস হয়ে থাকলো আজকের দিনটি। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি চাইলেই পারতেন একাধিক অন্যান্য উকিলকে এই সুপ্রিম কোর্টের হিয়ারিং এ পাঠাতে, তিনি চাইলেই পারতেন নিজের এসি নবান্নের নিজের এসি ঘরে বসে এই হিয়ারিং লাইভ টেলিকাস্ট করতে, কিন্তু আমার জন্য, আপনার জন্য আজকে প্রত্যেকটা বাসিন্দা যেভাবে কষ্টে নিজের জীবন যাপন কাটাচ্ছে, যেভাবে সংশয়ের মধ্যে রয়েছে, যেভাবে নিজে ভারতীয় হয়েও আজকে আমাদের মনে সন্দেহ দানা বাঁধছে যে আমরা আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে চলে যাব না তো, আমরা আগামী দিনে বাংলাদেশি বা রোহিঙ্গা ঘোষণা হয়ে যাব না তো, সেই চিন্তা নিজের মাথায় নিয়ে নিলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদেশে বহু মুখ্যমন্ত্রী এসেছে কিন্তু এই উদাহরণ কোনোদিন কেউ সৃষ্টি করে যেতে পারেননি। তাই তো আমি প্রথমে আপনাদেরকে বললাম যে 1993 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ছিলেন একজন যুব নেত্রী, আর তিনি সেদিন ছিলেন কংগ্রেস দলের নেত্রী। সেদিনও তিনি মানুষের জন্য লড়াই করেছিলেন, মানুষের ভোটাধিকারের জন্য, সচিত্র পরিচয়পত্রের দাবির জন্য রাস্তায় নেমেছিলেন। সেদিন তার মৃত্যু পর্যন্ত হতে পারত, তার সহকর্মী 13 জন সেদিন প্রাণ দিয়েছিলেন, কিন্তু আজকে 33 বছর পরে তিনি ক্ষমতার শিখরে রয়েছেন, সমস্ত কিছু তার যা স্বপ্ন ছিল সব পেয়েছেন, কিন্তু তার যে এখনো পর্যন্ত মানুষের জন্য চিন্তা এক ফোঁটাও যায়নি, সেটা আজকের দিনে তাকালেই আমরা দেখতে পারি। তিনি 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা ফিস দিয়ে বড় বড় উকিলকে সুপ্রিম কোর্টে লাগাতে পারতেন, কিন্তু তিনি নিজে চাক্ষুষ সেই হিয়ারিং এ থাকতে গেছেন। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার জন্য, প্রত্যেকটা বাঙালির জন্য আজকে চিন্তিত। যেভাবে এসআইআর এর নাম করে দিনের পর দিন একটি স্বৈরাচারী সরকার ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা ভারতীয়কে আজকে নাজেহাল করে তুলেছে, তার বিরুদ্ধে এই মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর প্রহরী হয়ে আজকে উদাহরণ সৃষ্টি করলেন সুপ্রিম কোর্টে।
এই মামলার পিটিশনার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই। কি রয়েছে এই পিটিশনে? সুপ্রিম কোর্টের যে মামলা চলছে আজকে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের পিটিশনের হয়ে সওয়াল করবেন। 5টা পয়েন্ট রয়েছে, সেই 5টা পয়েন্ট আপনাদের সামনে আমি আলোচনা করছি আজকে এই রিট পিটিশনের। সেই 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের সামনে দাবি করেছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচন কোনো প্রকার ইচ্ছাকৃত ডিলিটেশন ছাড়াই বিদ্যমান 2025 সালের ভোটার তালিকার ভিত্তিতে পরিচালনা করতে হবে। তার প্রথম দাবি এই রিট পিটিশনে যে 2026 সালে যে নির্বাচন হবে সেখানে এই তড়িঘড়ি যে এসআইআর চলছে সেই এসআইআর এর নতুন লিস্ট নয়, 2025 সালের যে লিস্ট ছিল সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। তিনি এই রিট পিটিশনের দ্বিতীয় পয়েন্টে দাবি করছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইছেন। বলছেন নামের অমিল এবং বানানের ভিন্নতা সহ লজিক্যাল ডিসক্রিপেন্সিস বিভাগটিকে শুনানির আওতাভুক্ত করা যাবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সকল কেস স্বচ্ছতার সাথে সিইও এবং ডিইও ওয়েবসাইটে আপলোড করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং অত্যন্ত ভ্যালিড দাবি, আমার আর আপনার জন্য দাবি। এই বিজেপি পশ্চিমবঙ্গে এসআইআর করে কোনো রোহিঙ্গা খুঁজে পায়নি। শুভেন্দু অধিকারী কাঁথির মেজখোকা তিনি বলেছিলেন এসআইআর করে যে ইতিমধ্যেই 1.5 কোটি নাম উড়ে গিয়েছে, রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে। তার কথাকে সমর্থন করে একাধিক গদি মিডিয়া তারা রোহিঙ্গা খুঁজতে বেরিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত আপনারা রোহিঙ্গা একটাও শুভেন্দু অধিকারী দেখাতে পেরেছে? আপনারা বলতে পারবেন? তার বদলে ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গা বানানোর জন্য কি করছে? আমার টাইটেল চ্যাটার্জি, আমার বাবার টাইটেল চট্টোপাধ্যায়, আর এই চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় যে একই বস্তু সেটা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেয়ারিং এ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনার নামে কখনো কুমার ছিল আর আপনি এখন লিখছেন শুধু কে আর ডট, সেটার জন্য আপনাকে হেয়ারিং এ ডেকে নিচ্ছে। আর এইভাবেই রোহিঙ্গা খোঁজার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী থেকে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রিট পিটিশনে দাবি করেছেন যে না, এই সমস্ত চক্রান্ত করে হেয়ারিং এ ডাকা যাবে না। আজকে যে ব্যানার্জি সেই বন্দ্যোপাধ্যায়, যে মুখার্জি সেই মুখোপাধ্যায়, যে ভট্টাচার্য সেই ভট্টাচার্যা, এই সকল বিষয়কে মান্যতা দিয়ে ইচ্ছাকৃতভাবে হয়রানি করে এই সমস্ত লোককে হেয়ারিং এ ডাকা যাবে না। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট রয়েছে সেই লিস্ট ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। কেন লুকিয়ে লুকিয়ে হবে? কেন ওয়েবসাইটে পাবলিশ হবে না? এখানে চক্রান্ত পরিষ্কার, সেটা বোঝাই যাচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই রিট পিটিশনে দাবি করেছেন। তার 3 নম্বর পয়েন্ট এই রিট পিটিশনে রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সকল কেসের ক্ষেত্রে আধার কার্ডকে পরিচয়ের বৈধ প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে হেয়ারিং চলছে সেখানে আবার শোনা যাচ্ছে যে আধার কার্ডকে বৈধ ডকুমেন্টস মানা হচ্ছে না, যদিও সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে আধার কার্ডকে বৈধ ডকুমেন্টস হিসাবে এই হেয়ারিং এ নিতে হবে, এসআইআর এ নিতে হবে, কিন্তু তবুও এদের এতটা চক্রান্ত যে সুপ্রিম কোর্টের ওই ভার্ডিক্টকেও এরা অপমান করে আর হেয়ারিং এ আধার কার্ডকে তারা মান্যতা দিতে চাইছে না। কেন আধার কার্ডকে মান্যতা দিতে চাইবে না? আজকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে প্রত্যেকটা মানুষকে আধার কার্ডের সঙ্গে লিংক করানো তো এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন। কখনো 1000 টাকা, কখনো 500 টাকা, কখনো গ্যাসের ভর্তুকি, কখনো আধারের সঙ্গে প্যান, কখনো আধারের সঙ্গে ব্যাংক, সমস্ত জায়গায় লিংক করানোর পরে আজকে এসআইআর এর সময় বলছে আধার কার্ডের কোনো বৈধতা এই শুনানিতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই রিট পিটিশনে এই ধরনের একটি পয়েন্টও রেখেছেন। এই রিট পিটিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 নম্বর দাবি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের জন্য ফর্ম 7 জমা দেওয়া হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং অবিলম্বে ফর্ম 7 এর যে কোনো ধরনের বাল্ক সাবমিশন নিষিদ্ধ করতে হবে। ফর্ম 7 নিয়ে আজকে গোটা বাংলায় দেখতে পাচ্ছেন যে কি ধরনের দুর্নীতি, কি ধরনের নোংরামি চলছে। ইচ্ছাকৃতভাবে মুসলমানদের নামটাকে বাদ দেওয়ার জন্য কিংবা যারা বিজেপিকে ভোট দেবে না তাদের নামটাকে যাচাই করে বাদ দেওয়ার জন্য বিজেপি নেতারা ফর্ম 7 বাড়িতে ফিল আপ করে নির্বাচন কমিশনের দপ্তরে দিয়ে এসেছিল। মুখ্যমন্ত্রী দাবি করছেন যে এইভাবে বাল্ক অর্থাৎ একত্রিতভাবে কোনো নেতা গিয়ে ফর্ম 7 জমা দিয়ে আসবে সেইটা কিন্তু মান্যতা দেওয়া যাবে না। যার ফর্ম 7 তার পরিবারের লোককেই জমা দেওয়া উচিত, কারণ আমার বাড়িতে যদি ফর্ম 7 এর মাধ্যমে কারোর নাম বাদ দিতে হয় সেটা আমি করব, সেটা পাশের বাড়ির নেতা কোন হরিদাস পাল যে তুমি সকল এলাকার বাসিন্দাদের ফর্ম 7 এর নাম ফিল আপ করে দিয়ে চলে আসবে। এই ধরনের বাল্ক এন্ট্রিকে ইমিডিয়েট নিষিদ্ধ করা উচিত। আর একটা অত্যন্ত যুক্তিপূর্ণ দাবি যে ফর্ম 7 জমা যখন হচ্ছে তার পূর্ণাঙ্গ তালিকা কেন ওয়েবসাইটে পাবলিশ হবে না? তাহলে তো আমি জানতে পারবো আমি দীপ চ্যাটার্জি, আমার নামে কোনো বিজেপি নেতা ফর্ম 7 ফিল আপ করে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যদি জমা দিয়ে থাকে আমার কাছে তো জানার উপায় নেই। আমি জানবো কিভাবে? ওয়েবসাইটে যদি সেই নামগুলো ফর্ম 7 এর তালিকাটা প্রকাশ দেয় নির্বাচন কমিশন, তাহলে আমি সহজেই দেখতে পারবো যে আমার নামে কেউ ইচ্ছাকৃতভাবে বদমাইশি করে ফর্ম 7 জমা দেয়নি তো। এই সকল ভ্যালিড পয়েন্ট মুখ্যমন্ত্রী আজকে তুলবেন আদালতের সামনে। আজকে 5
নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি তিনি দাবি করছেন পশ্চিমবঙ্গে মোতায়েন করা সমস্ত 8,300 জন মাইক্রো অবজারভারকে প্রত্যাহার করতে হবে। আজকে মাইক্রো অবজারভার নিযুক্ত করা হয়েছে 8,300 জন। এরা কোথা থেকে এসছে? এরা এসছে আসাম থেকে, বিজেপি শাসিত রাজ্যের সরকারি কর্মচারী। এরা এসেছে ত্রিপুরা থেকে, এরা এসেছে উত্তরপ্রদেশ থেকে, এরা এসেছে বিহার থেকে, যেখানে যেখানে বিজেপি শাসিত সরকার রয়েছে আর তাদের ওখানে যারা বিজেপি মাইন্ডেড সরকারি আধিকারিক রয়েছে তাদেরকে এই রাজ্যে মাইক্রো অবজারভার করা হয়েছে। আর এই মাইক্রো অবজারভারই হচ্ছে সর্বে সর্বা, অর্থাৎ আপনার এলাকার বিএলও, আপনার এলাকার ডিইও, এরা কোনো রকম ক্ষমতা রাখছে না, এরা সমস্ত কিছু করে পাঠিয়ে দিচ্ছে মাইক্রো অবজারভারদের কাছে। আর আপনার নামটা থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করবে ওই ত্রিপুরা, আসাম, মণিপুর এই সমস্ত রাজ্যের কোনো এক বিজেপি মাইন্ডেড অফিসার। তার পছন্দ হলো না, আপনার নামটা দেখলো তার খুব একটা ভালো লাগছে না, সে চাইলে কেটেও দিতে পারবে, তার কোনো রকম জবাবদিহি করার দরকার নেই, এমনটাই পাওয়ার দিয়ে রেখেছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর এই রিট পিটিশনের এই 5টা পয়েন্ট নিয়েই আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেখানে আমরা আর্গুমেন্ট করতে দেখব। এই প্রথম ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী আজকে তার জনগণের জন্য, দেখুন এই যে প্রশ্নগুলো রিট পিটিশনে রয়েছে, এই যে দাবিগুলো আজকে মামলায় রিট পিটিশনে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এর মধ্যে আপনার আমার বাড়ির যে দাবিগুলো রয়েছে সেটাই রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বা নিজস্ব স্বার্থের কোনো দাবি নেই। আজকে তার 75 বছরের ওপরে বয়স হতে চললো, তিনি মুখ্যমন্ত্রিত্ব সারা জীবন সামলাবেন না, তার বয়স হচ্ছে, তার কালের নিয়মে আস্তে আস্তে বয়সের দিকে এগিয়ে গিয়ে তার চেয়ারটিকেও একদিন ছাড়তে হবে। আর তিনি জীবনে যতটা সম্মান কাটিয়ে নিয়েছেন, তিনি জীবনে যা কিছু অর্জন করেছেন আর তার পাওয়ার কিছু নেই। আজকে যদি তিনি রিটায়ারমেন্টে চলেও যান তার আর জীবনে কোনো হতাশা থাকবে না, তার আর জীবনে কোনো রকম আক্ষেপ থাকবে না, কিন্তু তবুও আমার আপনার স্বার্থের জন্য সেই মানুষটি এই বয়সেও এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করবে তার রাজ্যের বাসিন্দার জন্য। আর তার চেয়ারটাকে যে কাটতে চাইছে সেই শুভেন্দু অধিকারী আজকে দিনের পর দিন আপনাকে কিভাবে বিপদে ফেলবো, আপনাকে কিভাবে নাম কাটিয়ে দেবো, আপনাকে কিভাবে লাইনে রাখবো, আপনার পরিবারের কারোর মৃত্যু হয়ে গেলেও এই শুভেন্দু অধিকারী বা তার দলের কোন নেতার একটা খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে 150 জন মানুষের গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর এর চক্রান্তে প্রাণ চলে গিয়েছে। আজকে বিজেপি সরকার বা নির্বাচন কমিশন তাদের পরিবারের জন্য একটা টাকাও কখনো ক্ষতিপূরণ বলেছে যে দেব? একটা টাকাও তাদের পরিবারকে সাহায্য করেছে? তাদের পরিবারের কাউকে একটা চাকরির অনুরোধ করেছে? কিচ্ছু করেনি। শুধু এসআইআর কে তড়িঘড়ি একটি সরকারকে ফেলার জন্য আর বিজেপি সরকারকে আনার জন্য এই নির্বাচন কমিশন করে ভারতবর্ষের মাটিতে কার্যত একটা ভূমিকম্পের সৃষ্টি করে দিয়েছে। আর প্রত্যেকটা মানুষ, আমি আপনি দিনের পর দিন মোবাইলে এসএমএস এলে কিংবা বাড়িতে চিঠি এলেই এটাই ভাবছি যে হিয়ারিং এর নোটিশ হয়তো চলে এলো, আমি যে ভারতীয় কিভাবে প্রমাণ করব এবার, এই চিন্তাতেই রাতের ঘুম হারাম হয়েছে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলাবাসীর। তাদের জন্য চিন্তা করছেন একজন পাহারাদার যার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে সুপ্রিম কোর্টে লড়বেন। কি হলো সুপ্রিম কোর্টে সমস্ত কিছু বিষয় নিয়ে রাত্রির বেলায় আজকে 8টার সময় থাকবো আপনাদের সঙ্গে লাইভে, দেখতে ভুলবেন না আজকে রাত্রে 8টার লাইভে আমি আপনি সকলে মিলে লাইভ টেলিকাস্টে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।